এই নাগরিক কর্তব্যের মধ্যে আমি মনে করি এটা নাগরিক কর্তব্য। এই নাগরিক কর্তব্যের মধ্যে আমাদের মোদিজির যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই কাজ করুন। আমরাও কাজ করছি, আপনারাও আসুন, এই কাজে আপনারা হাত লাগান। সদর জেলায় কতটুকু এরিয়া মোটামুটি কাভার হয়ে গেছে? আমাদের প্রায় 5টা মণ্ডল কমপ্লিট হয়ে গেছে। আমরা 5টা মণ্ডলে কমপ্লিট করে ফেলেছি এবং শুধু মণ্ডল ভিত্তিক না, আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের বুথের যারা কার্যকর্তা আছে বুথ ভিত্তিক যাতে এই কর্মসূচি পালন করা হয় এবং বুথের মধ্যেও যাতে কার্যকর্তারা মিলে সেখানে বৃক্ষরোপণ করে এবং যেই জায়গার মধ্যে পরিত্যক্ত জায়গা রয়েছে এবং সেই জায়গার মধ্যে যাতে আমরা বৃক্ষ লাগাতে পারি। গতকালকে আমি প্রতাপগড় বিধানসভার মধ্যে আমি সুকান্ত বললি একটা মাঠ ছিল, সেই মাঠের চারিদিকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিলে আমরা বৃক্ষ লাগিয়েছি এবং প্রত্যেক কার্যকর্তাকে নির্দেশ দিয়েছি শুধু গাছ লাগানো নয়, সেটাকে রক্ষণাবেক্ষণ যেন করা হয়, সেটাকে লালন পালন করা হয়। যেহেতু মার নামে একটা গাছ, সো মার নামে উৎসর্গ করে যেহেতু একটা গাছ লাগানোর কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছে, সে মাকে যেরকম আমরা লালন পালন করি, যত্ন সহকারে লালন পালন করি, পরিচর্যা করি, ঠিক তেমনি এই গাছটাকেও যেন এইভাবে পরিচর্যা করি, সেই দিকে আমরা সকলকে নির্দেশ দিচ্ছি। अपने उद्योग से ये कैंप में शामिल हुआ है, ऑलरेडी ब्लड दे रहे हैं। हमारे बीच हमारे मुख्य अतिथि श्री दीपक मजुमदार की बीएमएस गीति से हम इस प्रोग्राम का शुरुआत करते हैं। हम आज के प्रोग्राम में जो भी आए हुए हैं कर सकते आराम नहीं, अपने हित औरों का हित का मेल मिलाने वाले हम। सबको रिक्वेस्ट करूंगा सर प्लीज, मैडम प्लीज सर आगे आके बैठ जाइए। हमारा अतिथिगण मंच में है, आप लोग पीछे बैठेंगे तो अच्छा नहीं लगता है। हम सबको रिक्वेस्ट वॉलंटियर নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যে যদি আত্মনির্ভর হওয়ার প্রকৃত উদাহরণ খোঁজা হয় তাহলে প্রথম সারিতেই উঠে আসবে সুজাতা দেবী চাকমার নাম। কোন রকম সরকারি সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজের উদ্যোগে আমবাগান গড়ে তুলে স্বাবলম্বী হয়েছেন তিনি। সুজাতা দেবী চাকমা জানিয়েছেন বিগত 5 বছর ধরে তিনি আম চাষ এবং আম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। কাঞ্চনপুর এলাকায় প্রায় 40 কানি বিস্তৃত জমিতে রয়েছে তাদের আমবাগান। সেখানে বিভিন্ন প্রজাতির আম চাষ করা হয়, যা স্থানীয় বাজার ছাড়াও আশেপাশের জেলায় সরবরাহ করা হয়। সুজাতা দেবী বলেন, প্রথম দিকে অনেক চ্যালেঞ্জ ছিল, নিজ হাতে গাছ লাগানো, পরিচর্যা, কীটনাশক ব্যবহার সবকিছু শিখতে হয়েছে নিজের অভিজ্ঞতার মাধ্যমে। কিন্তু আজ আমাদের বাগান থেকে বছরে লক্ষাধিক টাকার আম বিক্রি হয়। স্থানীয় বাসিন্দারা জানান সুজাতা দেবীর এই উদ্যোগ অনেক যুবক যুবতীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। তারা দেখেছেন কিভাবে কৃষিকে পেশা হিসাবে গ্রহণ করেও স্বাবলম্বী হওয়া যায়। বহু কৃষিকর্মী এখন তার পরামর্শ অনুসারে বা পরামর্শ নিয়ে আম চাষ শুরু করার পরিকল্পনা করেছেন। রাজ্যের আত্মনির্ভর ভারত ও ভোকাল ফর লোকালের বার্তাকে বাস্তবে রূপ দিতে সুজাতা দেবীর মতো মানুষদের আরও সামনে আসা প্রয়োজন বলে মনে করছেন সমাজবিদরা। দিদি আপনার নাম কি? দিদি আপনার নাম কি? আমার নাম হলো সুজাতা দেবী চাকমা। আচ্ছা, আপনার বাসা পেচারতল না? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসায় একচুয়ালি পেচারতল আর কি। আচ্ছা, আপনারা এখানে আম ব্যবসা সাথে কত বছর ধরে জড়িত আছেন? অ্যাকচুয়ালি আমাদের 5 বছর এরকম রানিং চলতেছে আর কি। 5 বছর। হ্যাঁ হ্যাঁ। কত হেক্টরে আপনারা এই আম বাগান করেছেন? অ্যাকচুয়ালি আমরা 48 কানি টোটাল আমাদের বাগানে। এখানে লোকাল পেঁচা তোলে না? হ্যাঁ,
লোকাল পেচার তলে। পেচারতলা এই কাঞ্চনপুর দোপাতাছড়া। আচ্ছা, আপনারা কি কোনো সরকারি সাহায্য পেয়েছেন? না, অ্যাকচুয়ালি আমরা সরকারি সাহায্য কোনো পাইনি। আচ্ছা আচ্ছা, আমরা কি জানতে পারি আপনারা প্রত্যেক বছরে আপনাদের কত টাকা ইনকাম হয় এই সর্বমোট? সর্বমোট বলতে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় আখাউড়া রোড অঞ্চলে এক পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসাবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, বাড়ছে তাপমাত্রা, কারণ একটাই, বৃক্ষ নিধন ও বড় বড় অট্টালিকা নির্মাণ। সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মা কে নাম কর্মসূচি ঘোষণা করে। যিনি বৃক্ষরোপণ করবেন, যেহেতু উনার মার নামে সেই বৃক্ষটি উনি রোপণ করছেন, সেদিকে লক্ষ্য রেখে তিনি সেই বৃক্ষটির রক্ষণাবেক্ষণ করবেন। সেই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে এই কর্মসূচির নাম দিয়েছেন এক পের মা কে নাম। আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বিশ্ব রেখে যেতে হলে এরকম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে হবে এবং এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। সহ সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য দলমত নির্বিশেষে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন। বৃক্ষরোপণ এক পের মা কে নাম পর যে অনুষ্ঠান সারা রাজ্যে আমাদের দলীয় তরফ থেকে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রতি জায়গায় হচ্ছে অনুষ্ঠান। মূলত হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং যাতে সুন্দরভাবে আগামী প্রজন্ম ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে গাছ রোপণ করা একটা বিশেষ উদ্যোগ। তো আমাদের প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন প্রত্যেকটি চারা গাছ যাতে তার মার নামে ওনার মার নামে লাগানো হয়। এই হিসাবে আজকে আমরা রামনগর মণ্ডল অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডে আমরা এই আখাউড়া রোডের বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি। আমাদের আমাদের সদর জেলা অর্গানাইজিং সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, আমাদের কর্পোরেটর মহোদয়, আমাদের কর্পোরেটর মহোদয় সহ আমাদের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য এবং ডিস্ট্রিক্টের আমাদের সদর জেলার বিভিন্ন কার্যকর্তারা, বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত আছেন এবং সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করেছেন। যে বৃক্ষরোপণ গাছ আমরা সারা দেশের সঙ্গে সারা রাজ্যে এবং আমাদের শহরেও বিভিন্ন সময় অসবচার জন্য আমরা এই গাছ তাকে অঙ্গীকার রাখতে পারি। স্যার, আগামী প্রতিটি ওয়ার্ডে কি এরকম লাগানো হবে? আমাদের সারা রাজ্যেই চলছে। আমাদের রাজ্যের মাননীয় এবং আমাদের দলের তরফ থেকেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জেলা, বিভিন্ন সাব ডিভিশন, বিভিন্ন ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে থেকেও এই গাছ লাগানোর এবং প্রতি ওয়ার্ডে দেখবেন আমরা পার্কে প্রতি জায়গায় খালি জায়গায় আমরা সচেতন করার চেষ্টা করছি। ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার পক্ষ থেকে এক সচেতনতামূলক ও মানবিক উদ্যোগ হিসাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ বাধারঘাট বিধানসভার বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মেয়র দীপক মজুমদার তার ভাষণে বলেন, রক্তদান মানেই জীবনদান। এমন উদ্যোগ শুধু সামাজিক দায়িত্ব নয়, মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি আরও বলেন যে এ ধরনের শিবির ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা উচিত, যাতে রাজ্যের ব্লাড ব্যাংক সমূহে পর্যাপ্ত রক্ত মজুদ থাকে। বিধায়িকা মীনারানী সরকারও রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং ইউনিয়নের একটি উদ্যোগকে এই উদ্যোগে সাধুবাদ জানান। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক এই শিবিরে রক্তদান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতা করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই ধরনের উদ্যোগে একদিকে যেমন সমাজে সচেতনতা গড়ে তোলে, অন্যদিকে বিপদের সময় অনেকের প্রাণ বাঁচাতে সাহায্য করে, এমনটাই মনে করেছেন সাধারণ মানুষ।
ত্রিপুরার সরকারি ওএনজিসি ইউনিয়নকে আমি অনেক ধন্যবাদ জানাই। একটা বিশেষ উদ্যোগ মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এটা অত্যন্ত জরুরি এই কারণে আমাদের রাজ্যে যে 12টি সরকারি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক তার রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা রক্তদান বাজার স্বেচ্ছায় রক্তদান করে। ওএনজিসির আজকে ভারতীয় মজদুর সংঘের 8তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের এই এলাকার যিনি বিধায়িকা মীনালী সরকার মহোদয় আছেন, আমাদের আগরতলা পূর্ণরূপের কর্পোরেটর আছেন, হরিশচন্দ্র শর্মা তিনি এমএসি মেম্বার, আমাদের এসএসপি ম্যানেজার আছেন, আমাদের এই সংগঠনের যিনি সম্পাদক এবং সভাপতিরা সহ অন্যান্য যে কার্যকর্তারা এবং ভারতীয় মজদুর সংঘের সঙ্গে প্রত্যেকেই প্রতিগ্রহী যারা আজকে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন রক্তদানের মাধ্যমে। রক্তদান মহদান এই কারণে বলি রক্তদানের বিকল্প কোনো দান নেই, এই কারণে আমরা একটা মহদান বলি অত্যন্ত প্রয়োজন। আমি যারা আজকের এই আয়োজক বিশেষ করে ওএনজিসি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। কুমারঘাট শহরের পুরাতন কালীবাড়ি সংলগ্ন এলাকায় এক গুরুত্বপূর্ণ মাদক বিরোধী অভিযানে সফল হয়েছে কুমারঘাট থানার পুলিশ। কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ ও থানার ওসি সঞ্জয় দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সূত্র অনুযায়ী রাজেশ দাস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে প্রায় 1.5 কেজিরও বেশি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টিএসআর বাহিনীর সদস্যরাও। পুলিশ জানিয়েছে অভিযানের সময় বাড়ির মালিক রাজেশ দাস পলাতক থাকায় তাকে এখনো গ্রেফতার করা যায়নি, তবে তার খোঁজে তল্লাশি জারি রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে এই অভিযান ছিল পূর্ব পরিকল্পিত এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত। মাদকদ্রব্য উদ্ধারের পর কুমারঘাট থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। কুমারঘাট মহকুমা পুলিশ জানিয়েছে ভবিষ্যতেও মহকুমার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলবে এবং মাদক যারা কারবারিরা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনার পর স্থানীয় এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে এবং বহু মানুষ পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। সন্ধ্যার সময় আমাদের কাছে একটা বিশেষ সূত্র খবর আছে যে এখানে কুমারঘাট পুরান কালীবাড়ি স্থিত রাজেশ দাসের বাড়িতে কন্ট্রাব্যান্ড আইটেমস থাকতে পারে বলে সেরকম একটা খবর আছে। তখন আমরা অফিসার পাঠাই, অফিসার পাই সেটা এটা সত্যতা যাচাই করার জন্য অফিসার পাঠাই থানা। তো তখন সে এসে দেখে যে এর বাড়িতে কিছু থাকতে পারে, তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের সাব ডিভিশন পুলিশ অফিসার আমি এখানে আসি। আসার পরে তার ঘর সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল তাদের ঘর সার্চ করে আমরা একটা গাঁজার প্যাকেট পাই, যেখানে ওজন করে দেখা যায় 1 কেজি 570 গ্রাম আছে। আচ্ছা, এটা বাজার মূল্য কেমন হবে স্যার? বাজার মূল্য মানে 10,000 টাকার মতো হবে। 10,000 টাকার মতো হবে। যাকে আপনারা আটক করেছেন ওনাকে কি আগেও আপনারা আটক করেছিলেন না প্রথমবার আটক করা হয়েছে? আমার টেনিওরে প্রথম, কিন্তু এখানে এলাকাবাসী যেটা বক্তব্য এরা এইসব কাজে বা দোকান আছে সামনে রাস্তার সাথে, দোকানে প্রায় মানে অন্য লোকের আড্ডা বসে, এর জন্য এরা ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু শুধরাই নেই। তো এটাই আমরা বিশেষ মাত্র খবর তার বাড়িতে এসে আমরা আজকে ওয়েট করছি। আচ্ছা, আপনারা কোনো কিছু কি সিজ করেছেন? হ্যাঁ, আমরা যেটা পেয়েছি এখানে 1570 গ্রাম ড্রাই গাঁজা। আচ্ছা, আর ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আছে ওটাকে সিজ করা হয়েছে? না, এটা তো আমরা দিতাম না, যেহেতু দোকানে কোনো কিছু পাওয়া যায়নি। এটা এখানে এখন কি প্রসিডিউরটা হচ্ছে? এখন আমরা যা প্রসিডিউর এনডিপিএস একটা যা প্রসিডিউর আছে এটা মেনটেন করে আমরা থানায় নিয়ে দেবো, কালকে আমরা কোর্টে প্রডিউস করবো। নামটা একটু? রাজেশ দাস। রাজেশ দাস। বয়স অনুমানিক? বয়স অনুমানিক 40 হবে। 40। ঠিক আছে। কোন জায়গা? এই জায়গাটার নাম? এটা কুমারঘাট পুরান কালীবাড়ি। কুমারঘাট পুরান কালীবাড়ি। ঠিক আছে স্যার, আপনার পরিচয়টা? আমি ইন্সপেক্টর সঞ্জয় দাস, ভারপ্রাপ্ত কার্যকর কুমারঘাট থানা। আজকে আপনাদের অভিযানে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের থানা অফিসার, আমি এবং আমরা এসডিও স্যারও ছিলেন। ঠিক আছে। আর ডিসিএম আর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আছে। কি ডিসিএম কে ছিলেন? ডিসিএম গোবিন্দ সরকার। বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব 18 বালকদের নিয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। মোট 14টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার ট্রফির বিবরণ বা আবরণ উন্মোচন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দেব সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই অনূর্ধ্ব 18 বালকদের এই প্রতিযোগিতা ভালো ফলাফল করলে আগামী দিনে আন্ডার 19 সহ অন্যান্য জাতীয় আসরে
অংশগ্রহণের সুযোগ থাকবে তাদের কাছে। প্রসঙ্গত অনূর্ধ্ব 16-এর পর 2 বছর কোনো টুর্নামেন্ট না থাকায় এই সময়টায় অনেক উঠতি প্লেয়ারই হারিয়ে যায়। সেদিকে লক্ষ্য রেখে পাশাপাশি উদীয়মান খেলোয়াড়দের নিজেদের তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্যই প্রথমবারের মতো এরকম অনূর্ধ্ব 18 একটি প্রতিযোগিতার আয়োজন করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজকের এই অনুষ্ঠানের শেষে অনুশীলনের সুবিধার্থে বিভিন্ন রেজিস্টার্ড কোচিং সেন্টারগুলোর প্রতিনিধিদের হাতে প্র্যাকটিস বল তুলে দেয় উপস্থিত অতিথিরা। আপনারা জেনে খুশি হবেন যে এই যে নতুন একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি এই আন্ডার 19 ন্যাশনাল, যেখানে ওয়ানডে ম্যাচ হয়, যেখানে ডেজ ম্যাচ হয়, ওটার যদি একটা প্রিপারেশন বলতে পারেন যে এই আন্ডার 18 যে সম্ভাবনাময় ছেলে সারা ত্রিপুরা রাজ্য থেকে যারা আগরতলা শহরের 14টা ক্লাবে পারফর্ম করবে, ওদের পারফরমেন্স ভিত্তিতে আমরা আগামী দিন মানে এই নেক্সট ইয়ার, এই কারেন্ট ইয়ারই বলতে পারে যে ন্যাশনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেখানে আমরা বাছাই পর্ব করতে পারব। এই যে জুনিয়র লেভেল ক্রিকেটারকে প্রমোট করার, এই যে আন্ডার 13, আন্ডার 15 বয়েজ আমরা অর্গানাইজ করে সমস্ত সিসিপিসি থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সাব ডিভিশন থেকে আমরা আন্ডার 15 বয়েজ, আন্ডার 13 বয়েজ এদের বিভিন্ন টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করে থাকি, যেখান থেকে আমরা আন্ডার 16 বয়েজ যে ন্যাশনাল যে টিম আমরা তৈরি করি, এদের পারফরমেন্সের বিচারে আমাদের আন্ডার 16 টিম যেটা গিয়ে ন্যাশনাল পারফর্ম করবে। সেই ক্ষেত্রে এই আন্ডার 18 টুর্নামেন্টটা কিন্তু আন্ডার 19 যে পারফরমেন্স আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট হবে, সেই ক্ষেত্রে এটা একটা বিশেষ একটা জায়গা দখল করবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আজকে মেয়েদের ক্ষেত্রেও এই কিছুদিন আগে আপনারা শুনেছেন যে নর্থ ইস্টে আমরা যদিও বা ত্রিপুরা এবং আসাম আমরা এলিট গ্রুপে, কিন্তু নর্থ ইস্টের বাকি যে 6টা স্টেট আছে, এই স্টেটগুলি ওরা প্লেট গ্রুপে অবস্থান করলেও আমরা নিজেরা একটা আলোচনা করে সবাই মিলে নর্থ ইস্টে আমরা এই জুনিয়র লেভেল ক্রিকেটারদেরকে প্রমোট করার উদ্দেশ্যে এই কিছুদিন আগে একটা ফর দ্য ফার্স্ট টাইম গুয়াহাটিতে পোস্ট করেছিল ওরা যে লিটল মাস্টার, নর্থ ইস্ট লিটল মাস্টার ট্রফি, যেখানে 8টা স্টেট পার্টিসিপেট করেছিল। আমরা যেখানে রানার্স হয়েছি, যেটা ছিল এটা আন্ডার 14 বয়েজ টুর্নামেন্ট, লিটল মাস্টার ট্রফি, নর্থ ইস্ট লিটল মাস্টার ট্রফি ফর দ্য ফার্স্ট টাইম ইন নর্থ ইস্ট, যেটা ছিল আন্ডার 14 বয়েজ টুর্নামেন্ট। তার কিছুদিন পরে আবার আমরা আলোচনা করে গার্লস একটা ট্রফি আন্ডার 15 নর্থ ইস্ট রাইজিং কাপ আন্ডার 15, এই নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলি মিলে গুয়াহাটিতে একটা অনুষ্ঠিত হয়েছিল। মানে সারা নর্থ ইস্ট থেকে সারা ভারতবর্ষে বিভিন্ন জোনে জুনিয়র ক্রিকেটারদেরকে উপরের দিকে তুলে আনার জন্য, এবং তারা আজকে যারা এখানে বসে আছে আন্ডার 18 এরা পারফরমেন্স করবে, এরা ত্রিপুরা রাজ্যের আগামী দিন ক্রিকেটের ভবিষ্যৎ। এরাই কিন্তু আগামী দিন আন্ডার 19 খেলবে, আন্ডার 23 খেলবে, রঞ্জি ট্রফি খেলবে। সুতরাং এই হিসাবে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান আন্ডার 18 বয়েজে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আমি মনে করি আগামী দিন এই টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করছে সারা ত্রিপুরা রাজ্য থেকে, এদের পারফরমেন্সের ভিত্তিতে সারা ত্রিপুরা রাজ্যের মান সম্মান সমস্ত কিছু ক্রিকেট দুনিয়া এদের উপর কিন্তু দাঁড়িয়ে আছে।
গত 19 জুলাই নিশ্চিন্তপুর ঈশান চন্দ্রনগর স্কুলের সামনে থেকে একটি বাইক চুরি যাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর বাইকের মালিক আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ত্রিপুরা ট্রাফিক দফতরের নিয়মিত অভিযানের সময় বটতলা এলাকা থেকে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যদিও এই অভিযানে বাইক চোরকে আটক করা সম্ভব হয়নি, তবে বাইকটি সুরক্ষিত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তিতে মালিক। বুধবার আনুষ্ঠানিকভাবে বাইকটি মালিকের হাতে তুলে দেন ত্রিপুরা ট্রাফিক পুলিশের ডিএসপি দীপক কুমার সরকার। তিনি জানান, ট্রাফিক দফতর যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ দমনেও সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে বাইকের মালিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানান। তারা আমাদের অনেক সহযোগিতা করেছে, আমরা যত সম্ভব চেষ্টা করে তারা জানিয়েছি এবং তারা বুঝে এটা আমরা বাড়ি করে দিয়েছে। এটা আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে খুব সহযোগিতা করছে আমাদের বাইকটা নেওয়ার জন্য। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে পুলিশ বা ট্রাফিক দপ্তর নিয়ে, আপনার বক্তব্য কী বলবেন? না, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাদের কোনো কষ্ট হয়নি বাইকটি নেওয়ার জন্য, তারা পূর্ণ আমাদের সহযোগিতা করেছে। ট্রাফিক দপ্তরের কাজকর্ম নিয়ে আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। এই মাসে 15 তারিখ হইতে আগামী 25 তারিখ অবধি আমাদের ট্রাফিক ডিভিশনে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে। সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলাস্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে কর্নারটার মধ্যে এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপিও তুহিন দত্ত, এসপিও রিপন রায় এর একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে এটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয়, দেখা যাচ্ছে ওটা পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, তা ফাইন কাটতে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইক যেটা উনি শরীরের যে একটা আমরা নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম জড়াচ্ছে। দেখুন বাইকটা কার? বলে আমার কাকার বাইক। কাগজপত্র উঠে দেখো তো কাগজপত্র বাড়িতে আছে। সেই বলতে বলতে সেখানে যে এসপিও রিপন রায় আছে তার বাড়িও নিশ্চিন্তপুরে আমতলী পিএস। সে মনে মনে বলছে এটা বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গেই যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিস যে রুটটা আছে রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিক রুটে নিয়ে আসি এবং একটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর, আন্ডার আমতলী পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার পর তাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মিনাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাত 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই। তখন উনি ওনার সাধ্যমতো 2-3 জায়গায় দেখেছেন, আশেপাশে কেউ দেখেছে কিনা, তো আর পাই। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডি এন্ট্রি করে, জিডি এন্ট্রিটা আমরা 18 ডেট 20/7/2025 যেটা আমরা তখন ওই জিডি এন্ট্রি নিয়ে আমরা কাগজটা নিয়ে আসছি। তো উনি জিডি নিয়ে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সে যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা ওই বাইকটা ওনারা তুলে দেবো। আমরা যদি আমাদের কাছে যে মানে যাদের বাইক চুরি হয়েছে নাম্বারটি আপনাদের দিলে আমরা যথাসম্ভব চেষ্টা করি সেই বাইকটা চুরি হওয়ার পর যদি আগরতলা মেন সিটির মধ্যে চলে যায়, যেখানে আমরা সিসি ক্যামেরা কাভারেজ আছে সেই জায়গায় চললে আমরা ট্র্যাক করে রাখি, সেটা চললে অবশ্যই আমরা পাওয়ার সম্ভাবনা। অনেক সময় একটা জিনিস আমি দেখতে পাই ট্রাফিক
ভারতীয় মজদুর সংঘের ৭০ বছর পূর্তি উপলক্ষে খোয়াই জেলা হাসপাতালে এক বিশেষ মানবিক কর্মসূচি পালন করা হয়। এদিন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্ব সুমন ঘোষ, অমিত দেবনাথ সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে নেতৃবৃন্দ জানান, সংগঠনের ৭০ বছর পূর্তি শুধু স্মরণীয় দিন নয়, সমাজের জন্য কিছু করার অঙ্গীকারও। এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আমরা রোগীদের পাশে দাঁড়াতে চেয়েছি। স্থানীয় মানুষজন ও রোগীর পরিবার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেন, হাসপাতাল পরিবেশে এমন মানবিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় মজদুর সংঘ তাদের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন অনেকেই। আজকে আমরা বিএমএস খোয়াই শাখার উদ্যোগে বিএমএস এর স্থাপনা দিবস উপলক্ষে ৭০ বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের যে খোয়াই জেলা হাসপাতাল, এই হাসপাতালে আজকে আমরা বিতরণ করেছি। আপনারা জানেন যে 1955 সালের 23শে জুলাই আমাদের বিএমএস এর প্রতিষ্ঠা হয়েছিল। আজকে 2025-এর 23শে জুলাই আজকে ৭০তম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা পালন করছি। আমরা খোয়াই বিএমএস খোয়াই শাখার উদ্যোগে আজকে আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াইতে আমাদের যে জেলা হাসপাতাল সেখানে ফল মিষ্টি আজকে আমরা বিতরণ করেছি। 23শে জুলাই দুপুর 12টায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে বিশিষ্ট নারী আন্দোলন কর্মী লক্ষ্মী সোহেলের প্রয়াণ দিবস উপলক্ষে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার গান্ধীঘাট সংলগ্ন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস, নেতৃবৃন্দ, সদস্য ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। অনুষ্ঠানে লক্ষ্মী সোহেলের সংগ্রামী জীবন ও নারীর অধিকার রক্ষায় তার অবদান স্মরণ করে বক্তব্য রাখেন সংগঠনের নারী নেত্রী রমা দাস। রমা দাস বলেন, লক্ষ্মী সোহেল শুধু একজন সংগঠন ছিলেন না, তিনি ছিলেন নারীদের অধিকার রক্ষায় অগ্রণী এক সৈনিক। এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে সমাজ পরিবর্তনের আন্দোলনের ইতিহাস জানাতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন অনেকেই। সমাজসেবী, মানব দরদী, কমিউনিস্ট নেত্রী প্রয়াতা কমরেড লক্ষ্মী সাইকেলের প্রয়াণ দিবস প্রতি বছরই আমরা এই দিনটা পালন করে থাকি। 2012 সালে 23শে জুলাই ওনার মৃত্যু হয়। জন্মগ্রহণ করেছিলেন 1914 সালে 24শে অক্টোবর। তো এবছর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই দিনটাকে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সর্বভারতীয় কমিটির চিন্তাতে ছিল যে আমরা যাতে সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি নিয়ে রাস্তায় মিছিল, সমাবেশ বা স্লোগান মুখরিত বিক্ষোভ জানাই। কারণটা কি? কারণটা হচ্ছে ইসরায়েল দ্বারা আক্রমণে প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে যে অমানবিক বর্বরচিত ধ্বংসলীলা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ। শুধুমাত্র প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডই নয়, ইতিমধ্যে আরো বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ, খনিজ সমৃদ্ধ রাষ্ট্রগুলির উপর সাম্রাজ্যবাদী লুট বৃষ্টি করেছে। ইরানের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, তুরস্ককে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। समतल कर कांटों में फूल खिला देंगे, सतत परिश्रम से अपने है। तो कोशिश करेंगे गाने के लिए, सब आप लोग थोड़ा सा सहयोग करेंगे। भाग्य बनाने वाले हम, अन्न किसी की मुंह की रोटी हरना लगाने वाले हम, शोषित पीड़ित वंचित जनों का भाग्य बनाने वाले हम। अभी हमारा प्रोग्राम का शुरुआत करेंगे हमारा बीएमएस गीति के साथ। ये बीएमएस गीति प्रस्तुत करेंगे आप सबके सामने। ত্রিপুরার সাথে ওএনজিসি ইউনিয়নকে আমি অনেক ধন্যবাদ জানাই। একটা বিশেষ উদ্যোগ মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এটা অত্যন্ত জরুরি এই কারণে আমাদের রাজ্যে যে 12টি সরকারি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক তার রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা রক্তদান বাজার স্বেচ্ছায় রক্তদান করে। ওএনজিসির আজকে ভারতীয় মজদুর সংঘের 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের এই এলাকার যিনি বিধায়িকা মীনারানী সরকার মহোদয় আছেন, আমাদের আগরতলা পূর্ণগ্রামের কর্পোরেটর আছেন হরিশচন্দ্র চন্দ্র, তিনি এমএসি মেম্বার, আমাদের এসএসপি ম্যানেজার আছেন, আমাদের এই সংগঠনের যিনি সম্পাদক এবং সভাপতিরা সহ অন্যান্য যে কার্যকর্তারা এবং ভারতীয় মজদুর সংঘের সঙ্গে প্রত্যেকেই মধ্যে যারা আজকে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন রক্তদানের মাধ্যমে। রক্তদান মহদান এই কারণে বলি, রক্তদানের বিকল্প কোনো দান নেই, এই কারণে আমরা একটা মহদান বলি, অত্যন্ত প্রয়োজন। আমি যারা আজকের এই আয়োজক বিশেষ করে ওএনজিসি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। हमारा ये प्रोग्राम आगे दिनों में बहुत आगे बढ़ेगा, ये आशा हम रखते हैं। जी को साथ मिलते हैं। हमारा इस प्रोग्राम का शुभारंभ एक ओपनिंग सेरेमनी दिया का प्रज्वलन के साथ किया जा रहा है। सबको कहूंगा का जो फोटो है जिसको आज हम 70th फाउंडेशन डे ऑफ बीएमएस एंड जीएस अपोजिट एनपीसी सिटी चैनल वर्मा जी हमारे मंच में हासिल हो गया है। अभी हमारा कोई है, थोड़ा सबको थोड़ा आगे लेके आइए प्लीज, सबको आगे आने के लिए रिक्वेस्ट करता हूँ, तो अच्छा लगता है प्रोग्राम। मेयर इन काउंसिल वार्ड नंबर 49 श्री हरिचंदन देखना अरे दादा एक फीचर देंगे ऑनरेबल एमएलए ऑफ बालाघाट कॉन्स्टिट्यूएंसी, हमारा एसएस का मुखिया एडीएसएस का श्री संजीव कुमार जंजुआ,
যাই না যাই না যাই না এর বাইরে নিয়ে চলবে হ্যাঁ এটা একটু জেগে না না বাইরে নিয়ে এটা জেগে নেই ওরা বোর্ডটা দেখে না না আমি জানি না তো তোর বাড়ি যেন তুই জানিস না বোর্ডটা বাড়ি কো মোর তো ই করে আর তুই জানিস না বাড়ি বাড়ি আমরা স্যার আজকে এখানে কি ঘটনাটা হয়েছে এবং পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে চাইছিলাম। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা বিশেষ সূত্র খবর আছে যে এখানে কুমারঘাট পুরান কালীবাড়ি স্থিত রাজেশ দাসের বাড়িতে কন্ট্রাব্যান্ড আইটেমস থাকতে পারে বলে সেরকম একটা খবর আছে। তখন আমরা অফিসার পাঠাই, অফিসার পাই এসে এটা সত্যতা যাচাই করার জন্য অফিসার পাঠাই থানা। তো তখন সে এসে দেখে যে এর বাড়িতে কিছু থাকতে পারে, তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের সাব ডিভিশন পুলিশ অফিসার আমি এখানে আসি। আসার পরে তার ঘর সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, তাদের ঘর সার্চ করে আমরা একটা গাঁজার প্যাকেট পাই, যেখানে ওজন করে দেখা যায় 1 কেজি 570 গ্রাম আছে। আচ্ছা, এটা বাজার মূল্য কেমন হবে স্যার? বাজার মূল্য মানে 10,000 টাকার মতো হবে। 10,000 টাকার মতো হবে। যাকে আপনারা আটক করেছেন ওনাকে কি আগেও আপনারা আটক করেছিলেন না প্রথমবার আটক করা হয়েছে? আমার টেনিওরে প্রথম, কিন্তু এখানের এলাকাবাসী যেটা বক্তব্য এইসব কাজে বা এর দোকান আছে সামনে রাস্তার সাথে, দোকানে প্রায় সময় অন্য লোকের আড্ডা বসে, এই জন্য এরা ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু শুধরায়নি। তো এটাই আমরা বিশেষ মাত্র খবর তার বাড়িতে এসে আমরা আজকে রেড করছি। আচ্ছা, আপনারা কোনো কিছু কি সিজ করেছেন? হ্যাঁ, আমরা যেটা পেয়েছি এখানে 1570 গ্রাম ড্রাই গাঁজা। আচ্ছা, আর ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আছে ওটাকে সিজ করা হয়েছে? না, এটা তো আমরা দিতাম না, যেহেতু দোকানে কোনো কিছু পাওয়া যায়নি। এটা এখানে এখন কি প্রসিডিউরটা হচ্ছে? এখন আমরা যা প্রসিডিউর NDPS একটা যা প্রসিডিউর আছে এটা মেনটেন করে আমরা থানায় নিয়ে যাবো। কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করবো। নামটা একটু রাজেশ দাস। বয়স? রাজেশ দাস। বয়স অনুমানিক? বয়স অনুমানিক 40 হবে। 40। ঠিক আছে। কোন জায়গা? এই জায়গাটার নাম? এটা কুমারঘাট পুরান কালীবাড়ি। কুমারঘাট পুরান কালীবাড়ি। ঠিক আছে স্যার, আপনার পরিচয়টা? আমি ইন্সপেক্টর সঞ্জয় দাস, ভারপ্রাপ্ত কার্যকর কুমারঘাট থানা। আজকে আপনাদের অভিযানে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের থানা অফিসার, আমি এবং আমাদের SDO স্যারও ছিল। ঠিক আছে। আর DCM আর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আছে। কি DCM কে ছিলেন? DCM গোবিন্দ সরকার। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। বিধান দত্ত দিচ্ছেন দশমীঘাটের পক্ষ থেকে। মাননীয় সম্পাদক শ্রী সুব্রত মহোদয় স্যার তুলে দিচ্ছেন বল। জিবি প্রেস সেন্টারের পক্ষে অনুষ্ঠানের শুরুতেই আমাদের সাথে আছে নাদ্যপীঠ টিম, আমাদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে। সভাপতি উপানন্দ মহোদয় বিক্রমা। অনুষ্ঠানে আপনাদের স্বাগত। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় তপন লুত মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট
উপানন্দদেব বর্মা। উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী এবং উপস্থিত আছেন আগরতলা শহরের 14টা ক্লাবের সমস্ত কর্মকর্তাগণ এবং বিভিন্ন কোচিং সেন্টার, প্লে সেন্টার থেকে যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসছেন এবং গার্জিয়ান যারা আছেন আজকের এই অনুষ্ঠানে, সবাইকে আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। শ্রী সুব্রত দে মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় কোষাধ্যক্ষ শ্রী বাসুদেব চক্রবর্তী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সহসভাপতি শ্রী উপানন্দ দেববর্মা মহোদয়, ক্রিকেট অ্যাসোসিয়েশনের জেনারেল বডির মাননীয় সদস্যগণ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদিত ক্লাবের প্রতিনিধিগণ এবং খেলা করার জন্য এবার আমাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো চালু করতে চলেছে। ট্রফি আনবেনি, সবাই জোরে হাততালি দেবেন, সবাই জোরে হাততালি দেবেন। প্রথমবারের মতো এই ধরনের টুর্নামেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন চালু করেছে আপনাদের জন্য। পরবর্তী ক্যাপ্টেন সিদ্ধার্থ দেবনাথ মৌচাক। পরবর্তী শৈবাল বর্ধন এগিয়ে চল সড়ক পক্ষ থেকে মাননীয় কোষাধ্যক্ষ, তাদেরকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বল তুলে দেওয়া হবে, 24টা বল তুলে দেওয়া হবে একে একে করে। আমি আপনারা জেনে খুশি হবেন যে এই যে নতুন একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি এই আন্ডার 19 ন্যাশনাল, যেখানে ওয়ানডে ম্যাচ হয়, যেখানে ডেজ ম্যাচ হয়, ওটার যদি একটা প্রিপারেশন বলতে পারেন যে এই আন্ডার 18 যে সম্ভাবনাময় ছেলে সারা ত্রিপুরা রাজ্য থেকে যারা আগরতলা শহরের 14টা ক্লাবে পারফর্ম করবে, ওদের পারফরমেন্স ভিত্তিতে আমরা আগামী দিন মানে এই নেক্সট ইয়ারে, এই কারেন্ট ইয়ারই বলতে পারে যে ন্যাশনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেখানে আমরা বাছাই পর্ব করতে পারব। এই যে জুনিয়র লেভেল ক্রিকেটারকে প্রমোট করার এই যে আন্ডার 13, আন্ডার 15 বয়েজ আমরা অর্গানাইজ করে সমস্ত সিসিপিসি থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সাব ডিভিশন থেকে আমরা আন্ডার 15 বয়েজ, আন্ডার 13 বয়েজ এদের বিভিন্ন টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করে থাকি, যেখান থেকে আমরা আন্ডার 16 বয়েজ যে ন্যাশনাল যে টিম আমরা তৈরি করি, এদের পারফরমেন্সের বিচারে আমাদের আন্ডার 16 টিম যেটা গিয়ে ন্যাশনাল পারফর্ম করবে, সেই ক্ষেত্রে
এই আন্ডার 18 টুর্নামেন্টটা কিন্তু আন্ডার 19 যে পারফরমেন্স আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট হবে সেই ক্ষেত্রে এটা একটা বিশেষ একটা জায়গা দখল করবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আজকে মেয়েদের ক্ষেত্রেও এই কিছুদিন আগে আপনারা শুনেছেন যে নর্থ ইস্টে আমরা যদিও বা ত্রিপুরা এবং আসাম আমরা এলিট গ্রুপে, কিন্তু নর্থ ইস্টের বাকি যে 6টা স্টেট আছে এই স্টেটগুলি ওরা প্লেট গ্রুপে অবস্থান করলেও আমরা নিজেরা একটা আলোচনা করি সবাই মিলে নর্থ ইস্টে আমরা এই জুনিয়র লেভেল ক্রিকেটারদেরকে প্রমোট করার উদ্দেশ্যে এই কিছুদিন আগে একটা ফর দ্য ফার্স্ট টাইম গুয়াহাটিতে পোস্ট করেছিল ওরা যে লিটল মাস্টার নর্থ ইস্ট লিটল মাস্টার ট্রফি, যেখানে 8টা স্টেট পার্টিসিপেট করেছিল। আমরা যেখানে রানার্স হয়েছি, যেটা ছিল এটা আন্ডার 14 বয়েজ টুর্নামেন্ট, লিটল মাস্টার ট্রফি, নর্থ ইস্ট লিটল মাস্টার ট্রফি ফর দ্য ফার্স্ট টাইম ইন নর্থ ইস্ট, যেটা ছিল আন্ডার 14 বয়েজ টুর্নামেন্ট। তার কিছুদিন পরে আবার আমরা আলোচনা করে গার্লস একটা ট্রফি আন্ডার 15 নর্থ ইস্ট রাইজিং কাপ আন্ডার 15, এই নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলি মিলে গুয়াহাটিতে একটা অনুষ্ঠিত হয়েছিল। মানে সারা নর্থ ইস্ট থেকে সারা ভারতবর্ষে বিভিন্ন জোনে জুনিয়র ক্রিকেটারদেরকে উপরের দিকে তুলে আনার জন্য, এবং তারা আজকে যারা এখানে বসে আছে আন্ডার 18 এরা পারফরমেন্স করবে, এরা ত্রিপুরা রাজ্যের আগামী দিন ক্রিকেটের ভবিষ্যৎ। এরাই কিন্তু আগামী দিন আন্ডার 19 খেলবে, আন্ডার 23 খেলবে, রঞ্জি ট্রফি খেলবে। সুতরাং এই হিসাবে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান আন্ডার 18 বয়েজে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আমি মনে করি আগামী দিন এই টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করছে সারা ত্রিপুরা রাজ্য থেকে, এদের পারফরমেন্সের ভিত্তিতে সারা ত্রিপুরা রাজ্যের মান সম্মান সমস্ত কিছু ক্রিকেট দুনিয়া এদের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। এদের দায় দায়িত্ব অনেক বেশি। সারা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে এদের কিন্তু পারফরমেন্স, এই টুর্নামেন্টের পারফরমেন্স অনেক অনেক বেশি মূল্যবান। আমরা আজকের এই অনুষ্ঠান, সংক্ষিপ্ত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সমস্ত শুভাকাঙ্ক্ষী, যারা ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমি ত্রিপুরা ক্রিকেটের অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার। শুরু করবেন নাকি এবং যে চোর মানে চুরি করেছে তাকে আটক করতে সক্ষম হয়নি। ইসলাম তুমি তো দিয়ালাইছ পুরাটা ডিটেইলস করে দিলেন। তারা আমাদের অনেক সহযোগিতা করেছে, আমরা যত সম্ভব চেষ্টা করে তারা জানিয়েছি এবং তারা বুঝে এটা আমরা বাড়ি করে দিয়েছে। এবং আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে খুব সহযোগিতা করছে আমাদের বাইকটা নেওয়ার জন্য। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে পুলিশ বা ট্রাফিক দপ্তর নিয়ে, আপনার বক্তব্য কি বলবেন? না, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাদের কোনো কষ্ট হয়নি বাইকটি নেওয়ার জন্য, তারা পূর্ণ আমাদের সহযোগিতা করেছে। ট্রাফিক দপ্তরের কাজকর্ম নিয়ে আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। নাম্বারটা চার্জ গেলে আমি দিব। আমরা যদি আমাদের কাছে যে মানে যাদের বাইক চুরি হয়েছে নাম্বারটি আপনাদের দিলে আমরা যথাসম্ভব চেষ্টা করি সেই বাইকটা চুরি হওয়ার পর যদি আগরতলা মেন সিটির মধ্যে চলে যায়, যেখানে আমরা সিসি ক্যামেরা কাভারেজ আছে,
সেই জায়গায় চললে আমরা ট্যাগ করে রাখি, সেটা চললে অবশ্যই আমরা পাওয়ার সম্ভাবনা। অনেক সময় একটা জিনিস আমি দেখতে পাই ট্রাফিক সবাইকে শুভ সকাল। আজকে সর্বপ্রথমে আমি আমার এখানে যারা উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং বন্ধুরা সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের আজকে পার্টিকের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা কামনা করছি। আজকে আমরা এখানে সমবেত হওয়ার ছোট্ট একটা উদাহরণ কারণটা হচ্ছে এই মাসের 15 তারিখ হইতে আগামী 25 তারিখ অবধি আমাদের ট্রাফিক ডিভিশনে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে। সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলাস্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে হাওড়াটার মধ্যে এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপি তহিনী দত্ত, এসপি রিপন রায় এর একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে একটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা যদি চার্জ করা হয় দেখা যাচ্ছে ওটা পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, তা ফাইন কাটতে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইক এটা মানে শরীরের যে একটা আমরা নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম জড়াচ্ছে। দেখুন বাইকটা কার? আমার কাকার বাইক। কাগজপত্র উঠে দেখো তো কাগজপত্র বাড়িতে আছে। সেই বলতে বলতে সেখানে যে এসপি রিপন রায় আছে তার বাড়িও নিশ্চিন্তপুরে আন্ডার আমতলি পিএস। সে মনে মনে বলছে একটা বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিসের যে রুটটা আছে এই রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিকে নিয়ে আসি এবং একটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর আন্ডার আমতলি পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার পর তাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মৃণাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিসিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাত্রি 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই। তখন তাই উনি ওনার সাধ্যমতো দুটি জায়গায় দেখেছেন, আশেপাশে কেউ দেখেছে কিনা আর পায়নি। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডিএমটি করে, জিডিএমটিতে আমরা 18 ডেট 20/7/2025 যেটা আমরা তখন ওই জিডিএমটি নিয়ে আমরা কাগজটা নিয়ে আসছি। তো উনি জিডিএ নিয়ে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সেই যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা বাইকটা তুলে দেবো। আমি পাশাপাশি বলতে চাই আমরা ট্রাফিক দপ্তর সচেতনামূলক কাজ করার পাশাপাশিও কারোর হারিয়ে যাওয়া, কারোর মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে পাইয়ে দিয়ে বা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করতে আমরা সম্মুখ হতে পারি। চুরকে ধর পাওয়া গেছে? চুরকে পাওয়া যায়নি, কেন ট্রাফিক যেমন বেশি ছিল তার জন্য আমরা স্টাফ ছিল মাত্র 2 জন, তার জন্য ওই সময়টায় অনেকটা ট্রাফিক জ্যাম দৌড়ে তো পালিয়ে যায়। আচ্ছা, আমরা মানে অনেক সময় মানে
আজকে আমরা বিএমএস কোয়াই শাখার উদ্যোগে বিএমএসের স্থাপনা দিবস উপলক্ষে 70 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের যে কোয়াই জেলা হাসপাতাল, এই হাসপাতালে আজকে আমরা ফল মিষ্টি আজকে আমরা বিতরণ করেছি। আপনারা জানেন যে 1955 সালের 23শে জুলাই আমাদের বিএমএসের স্থাপনা প্রতিষ্ঠা হয়েছিল। আজকে 2025-এর 23শে জুলাই আজকে 70তম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা পালন করছি। আমরা কোয়াই বিএমএস কোয়াই শাখার উদ্যোগে আজকে আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোয়াইতে আমাদের যে জেলা হাসপাতাল সেখানে ফল মিষ্টি আজকে আমরা বিতরণ করেছি। যারা অসুস্থ তাদের বাড়ি আমরা সামান্য কিছু যা আমরা সংগ্রহ করেছি তা বদল করবার জন্য যেটা সবচেয়ে বড় দায়িত্ব, এটা হচ্ছে পোলিং এজেন্টের দায়িত্ব। কংগ্রেসের আজকে আমরা সংগঠিত করতে চেয়েছি, আমরা করেছি। কংগ্রেসের 3টা নাগাদ তো গত কালকে তার সাহায্য করছেন, দুটি পরামর্শ দিয়ে এই কংগ্রেস যারা আমাদের মাতৃস্থান, যেটা আমি বলতে চেয়েছিলাম। আজকে আমরা দেখছি যে আমাদের যারা সংগঠিত করেছেন বা এখনো সংগঠনকে, এবং যেখানে দলিত অংশের মানুষ, গরিব অংশের মানুষ, সেখানে নারী আন্দোলনের সঙ্গে যুক্ত, গণ আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা বলব যে আমি বলতে চাই আমাদের এই কংগ্রেসটা হচ্ছে বীর কংগ্রেস। আগামী দিনেও আপনাদের কাছে যখনই আমার সঙ্গে দেখা করতে মুখে বেশি কথা বলতেন না, হাতটা আসতে, আমরা আশা করব যে আগামী দিনেও আপনারা যারা এসেছেন যেভাবে এবং প্রকৃতি পত্রিকা নানাভাবে এই জিনিসের দাম বৃদ্ধি, কাজের অভাব, গণতন্ত্রের ব্যবস্থা দুর্বলতা, পানীয় জল, রাস্তাঘাট, এই সমস্ত সমস্যা নিয়ে জনগণের আসল জরুরি সমস্যাগুলো নিয়ে আমরা এই সময়ের মধ্যে সারা রাজ্যে প্রায় প্রতিদিনই প্রোগ্রাম চলছে। তো তার জন্য একটা বিকল্প কর্মসূচি আমাদের সংগঠনে বেড়েছে, সেটা হচ্ছে যে আমাদের সংগঠনের সকল মহকুমা এলাকায় যারা অতি পুরনো নেতৃত্ব, বয়সের ভারে ভারাক্রান্ত, এখন আর আগের মতো সংগঠনের কাজে কর্মসূচিতে আসতে পারেন না, তাদেরকে আমরা আজকে আমাদের সঙ্গে ডেকে নেব, তাদেরকে একটু আমাদের মাঝে আমরা পাবো আজকের এই দিনটাতে। সেই সঙ্গে আরেকটা কর্মসূচি সদর মহকুমা ভেবেছে, সেটা হচ্ছে 2018 সাল থেকে 2026
26 চলছে, এই সময়ে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই রাজ্যে আইনের শাসন নেই, মানুষের মৌলিক অধিকার ভোট প্রয়োগের অধিকার নেই, মানুষের কথা বলার বাক স্বাধীনতা নেই, মানুষের সংবিধান কোনো অধিকার সেখানে কার্যকরী যাচ্ছে না। এবং বিশেষ করে নির্বাচন আসলে পরে সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য একদল দুর্বৃত্ত মাঠে নামে, মানুষ ভোট দিতে পারেন না, তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেন না। এই পরিস্থিতির মধ্যেও আমরা দেখেছি নির্বাচনে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট হওয়ার জন্য আমার সাহসী মায়েরা বোনেরা এগিয়ে এসেছেন এবং তারা ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন। তাদেরকেও আমরা আজকে এই সভায় ডেকে নেব, কারণ আমাদের লক্ষ্মী সাইকেলের জীবন আদর্শ তাদের কাছে নূতন করে প্রেরণা যোগাবে, নূতন করে তাদেরকে আরো উৎসাহিত করবে। বিরাটপনারা চিরকালে বিরাটপনা থাকেন, তারা রক্ত চক্ষুকে উপেক্ষা করে দুর্বৃত্ত বাহিনীর হুমকি, ভয় ভীতি প্রদর্শন অথবা নানান ধরনের আক্রমণের মোকাবেলা করেই তারা সাহসের সঙ্গে এগিয়ে যায়। সেই জন্যই আমরা 2018 সাল থেকে 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত যে সমস্ত মহিলা প্রতিনিধিরা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন তাদেরকেও আজকে আমরা এখানে নিয়ে এসেছি। তাদের সঙ্গেও আমরা আমাদের আন্তরিকতার বিনিময় করব। সেই সমাজসেবী, মানব দরদী, কমিউনিস্ট নেত্রী প্রয়াতা কমরেড লক্ষ্মী সাইকেলের প্রয়াণ দিবস প্রতি বছরই আমরা এই দিনটা পালন করে থাকি। 2012 সালে 23শে জুলাই ওনার মৃত্যু হয়। জন্মগ্রহণ করেছিলেন 1914 সালের 24শে অক্টোবর। তো এবছর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই দিনটাকে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সর্বভারতীয় কমিটির চিন্তাতে ছিল যে আমরা যাতে সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি নিয়ে রাস্তায় মিছিল সমাবেশ বা স্লোগান মুখরিত বিক্ষোভ জানায়। কারণটা কি? কারণটা হচ্ছে ইসরায়েল দ্বারা আক্রমণে প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে যে অমানবিক বর্বরচিত ধ্বংসলীলা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ। শুধুমাত্র প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডই নয়, ইতিমধ্যে আরও বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ খনিজ সমৃদ্ধ রাষ্ট্রগুলির উপর সাম্রাজ্যবাদী লুলুপ দৃষ্টি পড়েছে। ইরানের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, তুরস্ককে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, আরও মার্শালি সহ নানান জায়গায় সাম্রাজ্যবাদীরা ধীরে ধীরে তাদের সেনা মোতায়েন ও যুদ্ধ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থায় এটা যেমন একটা ঘটনা, তেমনি আমার ভারতবর্ষের কাশ্মীর সীমান্তের পাক ভারত সীমান্ত কাশ্মীর রাজ্য, সেখানে
যে আক্রমণে 26 জন নিরীহ মানুষ, 25 জন পর্যটক, একজন ঘোড়ার সওয়ার, তো 26 জন নিরীহ মানুষ এখানে খুন হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ, মহড়া এবং কাল্পনিক সমস্ত ঘটনা, পাকিস্তানের সেনাবাহিনীর উপর আক্রমণ, তাদের যুদ্ধ বিমান ধ্বংস এবং নানা ধরনের গল্প কাহিনী এগুলো প্রচার করে একটা যুদ্ধকালীন পরিবেশ তৈরি করেছে। তা আমরা আবার কি দেখলাম, যখন রাষ্ট্রসংঘের বৈঠক বসলো, নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যে যদি আত্মনির্ভর হওয়ার প্রকৃত উদাহরণ খোঁজা হয় তাহলে প্রথম সারিতেই উঠে আসবে সুজাতা দেবী চাকমার নাম। কোন রকম সরকারি সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজের উদ্যোগে আমবাগান গড়ে তুলে স্বাবলম্বী হয়েছেন তিনি। সুজাতা দেবী চাকমা জানিয়েছেন বিগত 5 বছর ধরে তিনি আম চাষ এবং আম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। কাঞ্চনপুর এলাকায় প্রায় 40 কানি বিস্তৃত জমিতে রয়েছে তাদের আমবাগান। সেখানে বিভিন্ন প্রজাতির আম চাষ করা হয়, যা স্থানীয় বাজার ছাড়াও আশেপাশের জেলায় সরবরাহ করা হয়। সুজাতা দেবী বলেন, প্রথম দিকে অনেক চ্যালেঞ্জ ছিল, নিজ হাতে গাছ লাগানো, পরিচর্যা, কীটনাশক ব্যবহার সবকিছু শিখতে হয়েছে নিজের অভিজ্ঞতার মাধ্যমে। কিন্তু আজ আমাদের বাগান থেকে বছরে লক্ষাধিক টাকার আম বিক্রি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সুজাতা দেবীর এই উদ্যোগ অনেক যুবক যুবতীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। তারা দেখেছেন কিভাবে কৃষিকে পেশা হিসাবে গ্রহণ করেও স্বাবলম্বী হওয়া যায়। বহু কৃষিকর্মী এখন তার পরামর্শ অনুসারে বা পরামর্শ নিয়ে আম চাষ শুরু করার পরিকল্পনা করেছেন। রাজ্যের আত্মনির্ভর ভারত ও ভোকাল ফর লোকালের বার্তাকে বাস্তবে রূপ দিতে সুজাতা দেবীর মতো মানুষদের আরও সামনে আসা প্রয়োজন বলে মনে করছেন সমাজবিদরা। দিদি আপনার নাম কি? দিদি আপনার নাম কি? আমার নাম হলো সুজাতা দেবী চাকমা। আচ্ছা, আপনার বাসা পেচারতল না? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসায় একচুয়ালি পেচারতল আর কি। আচ্ছা, আপনারা এখানে আম ব্যবসা সাথে কত বছর ধরে জড়িত আছেন? অ্যাকচুয়ালি আমাদের 5 বছর এরকম রানিং চলতেছে আর কি। 5 বছর। হ্যাঁ হ্যাঁ। কত হেক্টরে আপনারা এই আম বাগান করেছেন? অ্যাকচুয়ালি আমরা 48 কানি টোটাল আম আমাদের বাগানে আর কি। এখানে লোকাল পেচার তোলে না? হ্যাঁ, লোকাল পেচার তোলে। পেচারতল না, এই কাঞ্চনপুর দোপাতাছড়া। আচ্ছা, আপনারা কি কোনো সরকারি সাহায্য পেয়েছেন? না, অ্যাকচুয়ালি আমরা সরকারি সাহায্য কোনো পাইনি। আচ্ছা আচ্ছা, আমরা কি জানতে পারি আপনারা প্রত্যেক বছরে আপনাদের কত টাকা ইনকাম হয় সর্বমোট? সর্বমোট বলতে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 35 নম্বর ওয়ার্ড এলাকায় আখাউড়া রোড অঞ্চলে এক পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসাবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, বাড়ছে তাপমাত্রা, কারণ একটাই, বৃক্ষ নিধন ও বড় বড় অট্টালিকা নির্মাণ। সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মা কে নাম কর্মসূচি ঘোষণা করে। যিনি বৃক্ষরোপণ করবেন, যেহেতু উনার মার নামে সেই বৃক্ষটি উনি রোপণ করছেন, সেদিকে লক্ষ্য রেখে তিনি সেই বৃক্ষটির রক্ষণাবেক্ষণ করবেন। সেই উদ্দেশ্যে বা এই উদ্দেশ্যে এই কর্মসূচির নাম দিয়েছেন এক পের মা কে নাম। আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বিশ্ব রেখে যেতে হলে এরকম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে হবে এবং এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। সহ সদর জেলা সভাপতি
অসীম ভট্টাচার্য দলমত নির্বিশেষে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন। বৃক্ষরোপণ এক পেड़ মাটি নামপড় যে অনুষ্ঠান সারা রাজ্যে আমাদের দলীয় তরফ থেকে আমাদের ডিস্ট্রিক্টে প্রতি জায়গায় হচ্ছে অনুষ্ঠান মূলত হচ্ছে প্রকৃতি ভারসাম্য রক্ষা করা এবং যাতে সুন্দরভাবে আয়ন ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে গাছ রোপণ করা একটা বিশেষ উদ্যোগ। তো আমাদের প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন প্রত্যেকটি চারা গাছ যাতে তার ওনার মার নামে লাগানো হয় এই হিসাবে আজকে আমরা সাতরামনগর মন্ডল অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে আমরা এই আপার রোডের সব বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি। আমাদের সদর জেলা অর্গানাইজিং সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, আমাদের কর্পোরেটর মহোদয়, আমাদের কর্পোরেটর মহোদয় সহ আমাদের মন্ডল সভাপতি ভট্টাচার্য এবং ডিস্ট্রিক্টের আমাদের সদর আরবান জেলার বিভিন্ন কার্যকর্তারা বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত আছেন এবং সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করেছেন। যে বৃক্ষরোপণ গাছ আমরা সারা দেশের সঙ্গে সারা রাজ্যে এবং আমাদের শহরেও বিভিন্ন সময় অসবচার জন্য আমরা এই গাছ তাকে অঙ্গীকার রাখতে আগামী প্রতিটি ওয়ার্ডে কি এরকম লাগানো হবে? আমাদের সারা রাজ্যেই চলছে। আমাদের রাজ্যের মাননীয় এবং আমাদের দলের তরফ থেকেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জেলা, বিভিন্ন সাব ডিভিশন, বিভিন্ন ওয়ার্ডে জাগরতলা প্রতিটি ওয়ার্ডে থেকেও এই গাছ লাগানোর এবং প্রতি ওয়ার্ডে দেখবেন আমরা পার্কে প্রতি জায়গায় এই জায়গায় আমরা সৌজন্য করার ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার পক্ষ থেকে এক সচেতনতামূলক ও মানবিক উদ্যোগ হিসাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন 14 বাধারঘাট বিধানসভার বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মেয়র দীপক মজুমদার তার ভাষণে বলেন, রক্তদান মানেই জীবনদান। এমন উদ্যোগ শুধু সামাজিক দায়িত্ব নয়, মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি আরও বলেন যে এ ধরনের শিবির ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা উচিত, যাতে রাজ্যের ব্লাড ব্যাংক সমূহে পর্যাপ্ত রক্ত মজুদ থাকে। বিধায়িকা মীনারানী সরকারও রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং ইউনিয়নের একটি উদ্যোগকে এই উদ্যোগে সাধুবাদ জানান। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক এই শিবিরে রক্তদান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতা করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই ধরনের উদ্যোগে একদিকে যেমন সমাজে সচেতনতা গড়ে তোলে, অন্যদিকে বিপদের সময় অনেকের প্রাণ বাঁচাতে সাহায্য করে, এমনটাই মনে করেছেন সাধারণ মানুষ। ত্রিপুরার সাথে ওএনজিসিকে আমি অনেক ধন্যবাদ জানাই। একটা বিশেষ উদ্যোগ মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এটা অত্যন্ত জরুরি এই কারণে আমাদের রাজ্যে যে 12টি সরকারি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক তার রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা রক্তদান বাজার স্বেচ্ছায় রক্তদান করে। ওএনজিসির আজকে ভারতীয় মজদুর 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের এই এলাকার যিনি বিধায়িকা মীনারানী সরকার মহোদয় আছেন, আমাদের আগরতলা পৌর নিগমের কর্পোরেটর আছেন হরিশচন্দ্র তিনি এমএসি মেম্বার, আমাদের এসএসপি ম্যানেজার আছেন, আমাদের এই সংগঠনের যিনি সম্পাদক এবং সভাপতিরা সহ অন্যান্য কার্যকর্তারা এবং ভারতীয় মজদুর সংঘের সঙ্গে প্রত্যেকেই কর্তৃত্ব যারা আজকে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন রক্তদানের মাধ্যমে। রক্তদান মহদান এই কারণে বলি, রক্তদানের বিকল্প কোনো দান নেই, এই কারণে আমরা একটা মহদান বলি, অত্যন্ত প্রয়োজনীয়। আমি যারা আজকের এই আয়োজক বিশেষ করে ওএনজিসি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। কুমারঘাট শহরের পুরাতন কালীবাড়ি সংলগ্ন এলাকায় এক গুরুত্বপূর্ণ মাদক বিরোধী অভিযানে সফল হয়েছে কুমারঘাট থানার পুলিশ। কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ ও থানার ওসি সঞ্জয় দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সূত্র অনুযায়ী রাজেশ দাস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে প্রায় 1.5 কেজিরও বেশি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টিএসআর বাহিনীর সদস্যরাও। পুলিশ জানিয়েছে
অভিযানের সময় বাড়ির মালিক রাজেশ দাস পলাতক থাকায় তাকে এখনো গ্রেফতার করা যায়নি, তবে তার খোঁজে তল্লাশি জারি রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই অভিযান ছিল পূর্ব পরিকল্পিত এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত। মাদকদ্রব্য উদ্ধারের পর কুমারঘাট থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। কুমারঘাট মহকুমা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও মহকুমার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলবে এবং মাদক যারা কারবারিরা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনার পর স্থানীয় এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে এবং বহু মানুষ পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। সন্ধ্যার সময় আমাদের কাছে একটা বিশেষ সূত্র খবর আছে যে এখানে কুমারঘাট পুরান কালীবাড়ি স্থিত রাজেশ দাসের বাড়িতে কন্ট্রাব্যান্ড আইটেমস থাকতে পারে বলে সেরকম একটা খবর আছে। তখন আমরা অফিসার পাঠাই, অফিসার পাই এসে এটা সত্যতা যাচাই করার জন্য অফিসার পাঠাই থানা। তো তখন সে এসে দেখে যে এর বাড়িতে কিছু থাকতে পারে, তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমাদের সাব ডিভিশন পুলিশ অফিসার, আমি এখানে আসি। আসার পরে তার ঘর সার্চ করে, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, তাদের ঘর সার্চ করে আমরা একটা গাঁজার প্যাকেট পাই, যেখানে ওজন করে দেখা যায় 1 কেজি 570 গ্রাম আছে। আচ্ছা, এটা বাজার মূল্য কেমন হবে স্যার? বাজার মূল্য মানে 10,000 টাকার মতো হবে। 10,000 টাকার মতো হবে। যাকে আপনারা আটক করেছেন, ওনাকে কি আগেও আপনারা আটক করেছিলেন না প্রথমবার আটক করা হয়েছে? আমার টেনিওরে প্রথম, কিন্তু এখানের এলাকাবাসী যেটা বক্তব্য, এরা এইসব কাজে বা দোকান আছে সামনে রাস্তার সাথে, দোকানে প্রায় মানে অন্য লোকের আড্ডা বসে, এর জন্য এরা ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু শুধরায়নি। তো এটাই আমরা বিশেষ মাত্র খবর তার বাড়িতে এসে আমরা আজকে রেড করছি। আচ্ছা, আপনারা কোনো কিছু কি সিজ করেছেন? হ্যাঁ, আমরা যেটা পেয়েছি এখানে 1570 গ্রাম ড্রাই গাঁজা। আচ্ছা, ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আছে ওটাকে সিজ করা হয়েছে? না, এটা তো আমরা দিতাম না, যেহেতু দোকানে কোনো কিছু পাওয়া যায়নি। এটা এখানে এখন কি প্রসিডিউরটা হচ্ছে? এখন আমরা যা প্রসিডিউর এনডিপিএস একটা যা প্রসিডিউর আছে এটা মেনটেন করে আমরা থানায় নিয়ে দেবো। কালকে আমরা কোর্টে প্রডিউস করবো। নামটা একটু? রাজেশ দাস। রাজেশ দাস। বয়স অনুমানিক? বয়স অনুমানিক 40 হবে। 40। ঠিক আছে। কোন জায়গা? এই জায়গাটার নাম? এটা কুমারঘাট পুরান কালীবাড়ি। কুমারঘাট পুরান কালীবাড়ি। ঠিক আছে স্যার, আপনার পরিচয়টা? আমি ইন্সপেক্টর সঞ্জয় দাস, ভারপ্রাপ্ত কার্যকর কুমারঘাট থানা। আজকে আপনাদের অভিযানে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের থানা অফিসার, আমি এবং আমরা এসডিও স্যারও ছিলেন, আর ডিসিএম আর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আছে। কি ডিসিএম কে ছিলেন? ডিসিএম গোবিন্দ সরকার। বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব 18 বালকদের নিয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। মোট 14টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার ট্রফির বিবরণ বা আবরণ উন্মোচন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দেব সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই অনূর্ধ্ব 18 বালকদের এই প্রতিযোগিতা ভালো ফলাফল করলে আগামী দিনে আন্ডার 19 সহ অন্যান্য জাতীয় আসরে অংশগ্রহণের সুযোগ থাকবে তাদের কাছে। প্রসঙ্গত, অনূর্ধ্ব 16-এর পর 2 বছর কোনো টুর্নামেন্ট না থাকায় এই সময়টায় অনেক উঠতি প্লেয়ারই হারিয়ে যায়। সেদিকে লক্ষ্য রেখে পাশাপাশি উদীয়মান খেলোয়াড়দের নিজেদের তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্যই প্রথমবারের মতো এরকম অনূর্ধ্ব 18 একটি প্রতিযোগিতার আয়োজন করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজকের এই অনুষ্ঠানের শেষে অনুশীলনের সুবিধার্থে বিভিন্ন রেজিস্টার্ড কোচিং সেন্টারগুলোর প্রতিনিধিদের হাতে প্র্যাকটিস বল তুলে দেয় উপস্থিত অতিথিরা। আপনারা জেনে খুশি হবেন যে এই যে নতুন একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি এই আন্ডার 19 ন্যাশনাল, যেখানে ওয়ানডে ম্যাচ হয়, যেখানে ডেজ ম্যাচ হয়, ওটার যদি একটা প্রিপারেশন বলতে পারেন যে এই আন্ডার 18 যে সম্ভাবনাময় ছেলে সারা ত্রিপুরা রাজ্য থেকে যারা আগরতলা শহরের 14টা ক্লাবে পারফর্ম করবে, ওদের পারফরমেন্স ভিত্তিতে আমরা আগামী দিন মানে এই নেক্সট ইয়ার, এই কারেন্ট ইয়ারই বলতে পারে যে ন্যাশনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেখানে আমরা বাছাই পর্ব করতে পারব। এই যে জুনিয়র লেভেল ক্রিকেটারকে প্রমোট করার, এই যে আন্ডার 13 আন্ডার 15 বয়েজ আমরা অর্গানাইজ করে সমস্ত সিসিপিসি থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে
প্রত্যেকটি সাব ডিভিশন থেকে আমরা আন্ডার 15 বয়েজ, আন্ডার 13 বয়েজ এদের বিভিন্ন টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করে থাকি, যেখান থেকে আমরা আন্ডার 16 বয়েজ যে ন্যাশনাল যে টিম আমরা তৈরি করি, এদের পারফরমেন্সের বিচারে আমাদের আন্ডার 16 টিম যেটা গিয়ে ন্যাশনাল পারফর্ম করবে, সেই ক্ষেত্রে এই আন্ডার 18 টুর্নামেন্টটা কিন্তু আন্ডার 19 যে পারফরমেন্স আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট হবে, সেই ক্ষেত্রে এটা একটা বিশেষ একটা জায়গা দখল করবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আজকে মেয়েদের ক্ষেত্রেও এই কিছুদিন আগে আপনারা শুনেছেন যে নর্থ ইস্টে আমরা যদিও বা ত্রিপুরা এবং আসাম আমরা এলিট গ্রুপে, কিন্তু নর্থ ইস্টের বাকি যে 6টা স্টেট আছে, এই স্টেটগুলি ওরা প্লেট গ্রুপে অবস্থান করলেও আমরা নিজেরা একটা আলোচনা করে সবাই মিলে নর্থ ইস্টে আমরা এই জুনিয়র লেভেল ক্রিকেটারদেরকে প্রমোট করার উদ্দেশ্যে এই কিছুদিন আগে একটা ফর দ্য ফার্স্ট টাইম গুয়াহাটিতে হোস্ট করেছিল ওরা, যে লিটল মাস্টার, নর্থ ইস্ট লিটল মাস্টার ট্রফি, যেখানে 8টা স্টেট পার্টিসিপেট করেছিল। আমরা যেখানে রানার্স হয়েছি, যেটা ছিল এটা আন্ডার 14 বয়েজ টুর্নামেন্ট, লিটল মাস্টার ট্রফি, নর্থ ইস্ট লিটল মাস্টার ট্রফি ফর দ্য ফার্স্ট টাইম ইন নর্থ ইস্ট, যেটা ছিল আন্ডার 14 বয়েজ টুর্নামেন্ট। তার কিছুদিন পরে আবার আমরা আলোচনা করে গার্লস একটা ট্রফি আন্ডার 15 নর্থ ইস্ট রাইজিং কাপ আন্ডার 15, এই নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলি মিলে গুয়াহাটিতে একটা অনুষ্ঠিত হয়েছিল। মানে সারা নর্থ ইস্ট থেকে সারা ভারতবর্ষে বিভিন্ন জোনে জুনিয়র ক্রিকেটারদেরকে উপরের দিকে তুলে আনার জন্য, এবং তারা আজকে যারা এখানে বসে আছে আন্ডার 18 এরা পারফরমেন্স করবে, এরা ত্রিপুরা রাজ্যের আগামী দিন ক্রিকেটের ভবিষ্যৎ। এরাই কিন্তু আগামী দিন আন্ডার 19 খেলবে, আন্ডার 23 খেলবে, রঞ্জি ট্রফি খেলবে। সুতরাং এই হিসাবে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান আন্ডার 18 বয়েজে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আমি মনে করি আগামী দিন এই টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করছে সারা ত্রিপুরা রাজ্য থেকে, এদের পারফরমেন্সের ভিত্তিতে সারা ত্রিপুরা রাজ্যের মান সম্মান সমস্ত কিছু ক্রিকেট দুনিয়া এদের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। গত 19 জুলাই নিশ্চিন্তপুর ঈশান চন্দ্রনগর স্কুলের সামনে থেকে একটি বাইক চুরি যাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর বাইকের মালিক আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ত্রিপুরা ট্রাফিক দফতরের নিয়মিত অভিযানের সময় বটতলা এলাকা থেকে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যদিও এই অভিযানে বাইক চোরকে আটক করা সম্ভব হয়নি, তবে বাইকটি সুরক্ষিত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তিতে মালিক। বুধবার আনুষ্ঠানিকভাবে বাইকটি মালিকের হাতে তুলে দেন ত্রিপুরা ট্রাফিক পুলিশের ডিএসপি দীপক কুমার সরকার। তিনি জানান, ট্রাফিক দফতর যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ দমনেও সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে বাইকের মালিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানান। তারা আমাদের অনেক সহযোগিতা করেছে, আমরা যত সম্ভব চেষ্টা করে তারা জানিয়েছি এবং তারা বুঝে এটা আমরা বাড়ি করে দিয়েছে। এটা আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে খুব সহযোগিতা করছে আমাদের বাইকটা নেওয়ার জন্য। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে পুলিশ বা ট্রাফিক দপ্তর নিয়ে, আপনার বক্তব্য কী বলবেন? না না, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাদের কোনো কষ্ট হয়নি বাইকটি নেওয়ার জন্য, তারা পূর্ণ আমাদের সহযোগিতা করেছে। ট্রাফিক দপ্তরের কাজকর্ম নিয়ে আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। এই মাসে 15 তারিখ হইতে আগামী 25 তারিখ অবধি আমাদের ট্রাফিক ডিভিশনে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে। সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলাস্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে কর্নারটার মধ্যে এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপিও তুহিন দত্ত, এসপিও রিপন রায়
এর একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে এটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয়, দেখা যাচ্ছে ওটা পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, তা ফাইন কাটতে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইকটা উনি শরীরের যে একটা আমরা নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম জড়াচ্ছে। দেখুন বাইকটা কার? বলে আমার কাকার বাইক। কাগজপত্র উঠে দেখো, তো কাগজপত্র বাড়িতে আছে। সেই বলতে বলতে সেখানে যে এসপি রিপন রায় আছে, তার বাড়িও নিশ্চিন্তপুরে আমতলি পিএস। সে মনে মনে বলছে একটা বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গেই যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিস যে রুটটা সেই রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিক রুটে নিয়ে আসি এবং একটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর, আন্ডার আমতলি পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার পর তাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মিনাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাত্রি 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই। তখন উনি ওনার সাধ্যমতো দু তিন জায়গায় দেখেছেন, আশেপাশে কেউ দেখেছে কিনা, ও আর পাই। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডিএনটি করে, জিডিএনটিটা আমরা 18 ডেট 20/7/2025 যেটা আমরা তখন ওই জিডিএনটি নিয়ে আমরা কাগজটা নিয়ে আসছি। তো উনি জিডিএনটি হচ্ছে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সে যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা বাইকটা ওনাকে তুলে দেবো। আমরা যদি আমাদের কাছে যে মানে যাদের বাইক চুরি হয়েছে নাম্বারটি আপনাদের দিলে আমরা যথাসম্ভব চেষ্টা করি সেই বাইকটা চুরি হওয়ার পর যদি আগরতলা মেন সিটির মধ্যে চলে যায়, যেখানে আমরা সিসি ক্যামেরা কাভারেজ আছে সেই জায়গায় চললে আমরা ট্র্যাক করে রাখি, সেটা চললে অবশ্যই আমরা পাওয়ার সম্ভাবনা। অনেক সময় একটা জিনিস আমি দেখতে পাই, ট্রাফিক ভারতীয় মজদুর সংঘের 70 বছর পূর্তি উপলক্ষে খোয়াই জেলা হাসপাতালে এক বিশেষ মানবিক কর্মসূচি পালন করা হয়। এদিন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্ব সুমন ঘোষ, অমিত দেবনাথ সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে নেতৃবৃন্দ জানান, সংগঠনের 70 বছর পূর্তি শুধু স্মরণীয় দিন নয়, সমাজের জন্য কিছু করার অঙ্গীকারও। এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আমরা রোগীদের পাশে দাঁড়াতে চেয়েছি। স্থানীয় মানুষজন ও রোগীর পরিবার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেন, হাসপাতাল পরিবেশে এমন মানবিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় মজদুর সংঘ তাদের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন অনেকেই। আজকে আমরা বিএমএস খোয়াই শাখার উদ্যোগে বিএমএসের স্থাপনা দিবস উপলক্ষে 70 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের যে খোয়াই জেলা হাসপাতাল, এই হাসপাতালে আজকে আমরা ফল মিষ্টি বিতরণ করেছি। আপনারা জানেন যে 1955 সালের 23 জুলাই আমাদের বিএমএসের প্রতিষ্ঠা হয়েছিল। আজকে 2025-এর 23 জুলাই আজকে 70তম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা পালন করছি। আমরা খোয়াই বিএমএস খোয়াই শাখার উদ্যোগে আজকে আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াইতে আমাদের যে জেলা হাসপাতাল সেখানে ফল মিষ্টি আজকে আমরা বিতরণ করেছি।
23শে জুলাই দুপুর 12টায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে বিশিষ্ট নারী আন্দোলন কর্মী লক্ষ্মী সোহেলের প্রয়াণ দিবস উপলক্ষে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার গান্ধীঘাট সংলগ্ন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস, নেতৃবৃন্দ, সদস্য ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। অনুষ্ঠানে লক্ষ্মী সোহেলের সংগ্রামী জীবন ও নারীর অধিকার রক্ষায় তার অবদান স্মরণ করে বক্তব্য রাখেন সংগঠনের নারী নেত্রী রমা দাস। রমা দাস বলেন, লক্ষ্মী সোহেল শুধু একজন সংগঠন ছিলেন না, তিনি ছিলেন নারীদের অধিকার রক্ষায় অগ্রণী এক সৈনিক। এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে সমাজ পরিবর্তনের আন্দোলনের ইতিহাস জানাতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন অনেকেই। সমাজসেবী, মানব দরদী, কমিউনিস্ট নেত্রী প্রয়াতা কমরেড লক্ষ্মী সাইকেলের প্রয়াণ দিবস প্রতি বছরই আমরা এই দিনটা পালন করে থাকি। 2012 সালে 23শে জুলাই ওনার মৃত্যু হয়। জন্মগ্রহণ করেছিলেন 1914 সালে 24শে অক্টোবর। তো এবছর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই দিনটাকে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সর্বভারতীয় কমিটির চিন্তাতে ছিল যে আমরা যাতে সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি নিয়ে রাস্তায় মিছিল, সমাবেশ বা স্লোগান মুখরিত বিক্ষোভ জানায়। কারণটা কি? কারণটা হচ্ছে ইসরায়েল দ্বারা আক্রমণে প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে যে অমানবিক বর্বরচিত ধ্বংসলীলা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ। শুধুমাত্র প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডই নয়, ইতিমধ্যে আরো বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ, খনিজ সমৃদ্ধ রাষ্ট্রগুলির উপর সাম্রাজ্যবাদী লুট বৃষ্টি করেছে। ইরানের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, তুরস্ককে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Patricia, Yes, mana noga na kata.
দিদি আপনার নাম কি? দিদি আপনার নাম কি? আমার নাম হলো সুজাতা দেবী চাকমা। আচ্ছা আপনার বাসা পেচারতল না? আমাদের বাসায় অ্যাকচুয়ালি পেচারতল আর কি। আচ্ছা আপনারা এখানে আম ব্যবসা সাথে কত বছর ধরে জড়িত আছেন? অ্যাকচুয়ালি আমাদের 5 বছর এরকম রানিং চলতেছে আর কি। 5 বছর। হ্যাঁ। কত হেক্টরে আপনারা এই আম বাগান করেছেন? অ্যাকচুয়ালি আমরা 48 কানে টোটাল আমাদের বাগানে আর কি। এখানে লোকাল পেচার তোলে না? হ্যাঁ লোকাল পেচার তোলে। পেচারতল না, এই কাঞ্চনপুর দোপাতাছড়া। আচ্ছা আপনারা কি কোনো সরকারি সাহায্য পেয়েছেন? না, অ্যাকচুয়ালি আমরা সরকারি সাহায্য কোনো পাইনি। আচ্ছা আচ্ছা আমরা কি জানতে পারি আপনারা প্রত্যেক বছরে আপনাদের কত টাকা ইনকাম হয় সর্বমোট? সর্বমোট বলতে কত বল আছে? एक पेड़ एक पेड़ एक पेड़ एक पेड़ চলো আমি এটা লাগাবো। গাছ এটা লুলে এটা পূজা দেখবো এই গাছ গাছ হইতে কামড় পড়ে বলটা উঠেন উঠেন বৃক্ষরোপণ এক পেট মাকে নাম পর যে অনুষ্ঠান সারা রাজ্যে আমাদের দলীয় তরফ থেকে নেওয়া হচ্ছে, প্রতিটি ডিস্ট্রিক্টে প্রতি জায়গায় হচ্ছে। বৃক্ষরোপণ অনুষ্ঠান মূলত উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং প্রকৃতি যাতে সুন্দরভাবে আগামী প্রজন্ম ব্যবহার করতে পারে সেই যাতে গাছ রোপণ করা একটা বিশেষ উদ্যোগ। তো আমাদের প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন প্রত্যেকটি চারা গাছ যাতে তার ওনার মার নামে লাগানো হয়। সেই হিসাবে আজকে আমরা 7 নম্বর মণ্ডল অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে আমরা এই আপার রোডে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের
সদর জেলা আরবানের যিনি সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, আমাদের কর্পোরেটর ভট্টাচার্য মহোদয়, আমাদের কর্পোরেটর ডক্টর মনোজ রায়, কর্পোরেটর নিরাজ দাস, কর্পোরেটর দেবেনাথী, কর্পোরেটর মহোদয় সহ আমাদের মণ্ডল সভাপতি অমিত ভট্টাচার্য এবং ডিস্ট্রিক্টের আমাদের সদর আরবান জেলার বিভিন্ন কার্যকর্তারা, বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত আছেন এবং সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করেছেন। যে বৃক্ষরোপণ গাছ আমরা সারা দেশের সঙ্গে সারা রাজ্যে এবং আমাদের শহরেও বিভিন্ন সময় অসবজনের জন্য আমরা এই গাছ তাকে অঙ্গীকার রাখতে পারি। স্যার আগামী প্রতিটি ওয়ার্ডে কি এরকম ধীরে ধীরে লাগানো হবে? আমাদের সারা রাজ্যেই চলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের তরফ থেকেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জেলায়, বিভিন্ন সাব ডিভিশন, বিভিন্ন ওয়ার্ডে, আমাদের আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে আমাদের পৌর নিগম থেকেও এই গাছ লাগানোর প্রোগ্রাম নেওয়া হয়েছিল এবং প্রতি ওয়ার্ডে দেখবেন আমরা প্রতিটি পার্কে, প্রতিটি জায়গায়, খালি জায়গায় আমরা সবজন করার চেষ্টা করছি। আমরা চাইছি গ্রিন সিটি, গ্রিন সিটি। আপনারা জানেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান রেখেছেন যে একটি গাছ মায়ের নামে রোপণ করা, অর্থাৎ দেশের মাকে নাম। এই কর্মসূচিকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলার পক্ষ থেকে আজকে আখাউড়া রোডে অর্থাৎ ৭ রামনগর বিধানসভায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকলের প্রিয় মেয়র তথা ৭ রামনগর বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন এই মণ্ডলের সকলের প্রিয় মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য মহোদয় এবং ভারতীয় জনতা পার্টির সদর জেলা এবং মণ্ডলের অন্যান্য কার্যকর্তাবৃন্দ। আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি মণ্ডলে সদর শহর জেলার পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা অনুষ্ঠিত করছি। আমি প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান করব, এই যে মোদিজির যে আহ্বান, সেই মোদিজির আহ্বান কোনো পলিটিক্যাল বা কোনো রাজনৈতিক ক্ষেত্রে নয়। এই আহ্বান আমাদের প্রত্যেকের নিজেদের জন্য, কারণ পরিবেশকে নির্মূল রাখার জন্য এবং বাতাসের মধ্যে বিশুদ্ধ অক্সিজেনের জন্য আমাদের গাছ ছাড়া আর বিকল্প হতে পারে না। আপনারা জানেন দিনের পর দিন বিশ্ব যেভাবে উষ্ণায়ন হচ্ছে, সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে যত বেশি করে আমরা গাছ লাগাতে পারবো এবং সেই গাছগুলি শুধু লাগানো নয়, সেগুলি রক্ষণাবেক্ষণ করা এবং সেই গাছগুলি যাতে বড় হতে পারে এবং বড় হয়ে যাতে আমাদের পরিবেশের মধ্যে অক্সিজেন দিতে পারে এবং বাতাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে আমাদেরকে মুক্ত অক্সিজেন যাতে উদ্ভিদ দিতে পারে তার জন্য ব্যবস্থা করা। আপনারা দেখছেন আজকে সকালবেলা প্রচণ্ড দাবাদহ, সকালবেলায় দাঁড়ানো যাচ্ছে না। সেটার একটাই কারণ, সেই কারণ হচ্ছে আমাদের আশেপাশের বৃক্ষের অভাব রয়েছে, কারণ বাড়িঘর, জনসংখ্যা বেড়েছে। তো জনসংখ্যা বাড়ার ফলে সেখানে পর্যাপ্ত পরিমাণে জায়গার মধ্যে বিভিন্নভাবে বাড়িঘর তৈরি করা হচ্ছে, রাস্তা প্রশস্ত করা হচ্ছে। তো আমরা সকলের কাছে আহ্বান করব যে রাস্তার ধারে হোক এবং বিশেষ করে বাইপাস যে অঞ্চলগুলি আছে সেখানের মধ্যে বৃক্ষ রোপণ করা এবং লয়ের মধ্যে রয়েছে, আইনের মধ্যে রয়েছে, একটা গাছ যদি নিধন করা হয় তার পরিবর্তে যেন 5টা গাছ লাগানো হয়। আমরাও সকলের কাছে আহ্বান করব যে প্রয়োজনের তাগিদে যদি গাছ সেখানে কাটা হয় এবং আপনারা সেই একটা গাছের পরিবর্তে 5টা গাছ লাগাবেন এবং সেই গাছগুলি যাতে বড় হয়ে আমাদের রক্ষা করতে পারে এবং বাতাসের মধ্যে যাতে আমরা মুক্ত অক্সিজেন পাই। আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের কাছে আহ্বান করব, এই নাগরিক কর্তব্যের মধ্যে, আমি মনে করি এটা নাগরিক কর্তব্য, এই নাগরিক কর্তব্যের মধ্যে আমাদের মোদিজির যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই কাজ করুন। আমরাও কাজ করছি, আপনারাও আসুন, এই কাজে আপনারা হাত লাগান। সদর জেলায় কতটুকু এরিয়া মোটামুটি কাভার হয়ে গেছে? আমাদের প্রায় 5টা মণ্ডল কমপ্লিট হয়ে গেছে। আমরা 5টা মণ্ডলে কমপ্লিট করে ফেলেছি এবং শুধু মণ্ডল ভিত্তিক না, আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের বুথের যারা কার্যকর্তা আছে, বুথ ভিত্তিক যাতে এই কর্মসূচি পালন করা হয় এবং বুথের মধ্যেও যাতে কার্যকর্তারা মিলে সেখানে বৃক্ষরোপণ করে এবং যে জায়গার মধ্যে পরিত্যক্ত জায়গা রয়েছে এবং সেই জায়গার মধ্যে যাতে আমরা বৃক্ষ লাগাতে পারি। গতকালকে আমি প্রতাপগড় বিধানসভার মধ্যে আমি সুকান্ত বললি একটা মাঠ ছিল, সেই মাঠের চারিদিকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিলে আমরা বৃক্ষ লাগিয়েছি এবং প্রত্যেক কার্যকর্তাকে নির্দেশ দিয়েছি শুধু গাছ লাগানো নয়, সেটাকে রক্ষণাবেক্ষণ যেন করা হয়, সেটাকে লালন পালন করা হয়। যেহেতু মার নামে একটা গাছ, তো মার নামে উৎসর্গ করে যেহেতু একটা গাছ লাগানোর কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছে, সে মাকে যেরকম আমরা লালন পালন করি, যত্ন সহকারে লালন পালন করি, পরিচর্যা করি, ঠিক তেমনি এই গাছটাকেও যেন এইভাবে পরিচর্যা করি, সেই দিকে আমরা
সকলকে নির্দেশ দিয়েছি। अपने उद्योग से ये कैंप में शामिल हुआ है, ऑलरेडी ब्लड दे रहे हैं। हमारे बीच हमारे मुख्य अतिथि श्री दीपक मजुमदार की बीएमएस गीति से हम इस प्रोग्राम का शुरुआत करते हैं। हम आज के प्रोग्राम में जो भी आए हुए हैं कर सकते आराम नहीं, अपने हित औरों का हित का मेल मिलाने वाले हम। सबको रिक्वेस्ट करूंगा सर प्लीज, मैडम प्लीज सर आगे आके बैठ जाइए। हमारा अतिथि का मंच में है, आप लोग पीछे बैठेंगे तो अच्छा नहीं लगता है। हम सबको रिक्वेस्ट वॉलंटियर कर पत्थर समतल कर कांटों में फूल खिला देंगे, सतत परिश्रम से अपने है। तो कोशिश करेंगे गाने के लिए, सब आप लोग थोड़ा सा सहयोग करेंगे। भाग्य बनाने वाले हम, अन्न किसी की मुंह की रोटी भरना लगाने वाले हम, शोषित पीड़ित वंचित जनों का भाग्य बनाने वाले हम। अभी हमारा प्रोग्राम का शुरुआत करेंगे हमारा बीएमएस गीति के साथ। ये बीएमएस गीति प्रस्तुत करेंगे आप सबके सामने। ত্রিপুরা শাখা ওএনজিসি ইউনিয়নকে আমি অনেক ধন্যবাদ জানাই। একটা বিশেষ উদ্যোগ মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এটা অত্যন্ত জরুরি এই কারণেই আমাদের রাজ্যে যে 12টি সরকারি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক তার রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা রক্তদান বাজার স্বেচ্ছায় রক্তদান করে। ওএনজিসির আজকে ভারতীয় মজদুর সংঘের 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের এই এলাকার যিনি বিধায়িকা মীনারানী সরকার মহোদয় আছেন, আমাদের আগরতলা পৌরনিগমের কর্পোরেটর আছেন হরিশচন্দ্র শর্মা, তিনি এমএসি মেম্বার, আমাদের এসএসপি ম্যানেজার আছেন, আমাদের এই সংগঠনের যিনি সম্পাদক এবং সভাপতিরা সহ বিভিন্ন কার্যকর্তারা এবং ভারতীয় মজদুর সংঘের সঙ্গে প্রত্যেকেই অংশগ্রহণ করেন, যারা আজকে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন রক্তদানের মাধ্যমে। রক্তদান মহদান এই কারণে বলি, রক্তদানের বিকল্প কোনো দান নেই, এই কারণে আমরা একটা মহদান বলি, অত্যন্ত প্রয়োজনীয়। আমি যারা আজকের এই আয়োজক বিশেষ করে ওএনজিসি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। हमारा ये प्रोग्राम आगे दिनों में बहुत आगे बढ़ेगा, ये आशा हम रखते हैं। सरकार जी को साथ मिलते हैं। हमारा इस प्रोग्राम का शुभारंभ एक ओपनिंग सेरेमनी दिया का प्रज्वलन के साथ किया जा रहा है। सबको कहूंगा का जो फोटो है जिसको आज हम 70th फाउंडेशन डे ऑफ बीएमएस एंड जीएस अपोजिट एमपीजी सिटी जनरल वर्मा जी हमारा मंच में हासिल हो गया है। अभी हमारा कोई है, थोड़ा सबको थोड़ा आगे लेके आइए प्लीज, सबको आगे आने के लिए रिक्वेस्ट करता हूँ, तो अच्छा लगता है प्रोग्राम। बीस लगा दे।
Mayor in Council, Ward number 49, Sri Haricharan Devna. আরে দাদা একটু ভিজে দেন কাপড়। Honorable MLA of Badajar constituency, हमारा एसेट का मुखिया ADSS का श्री संजीव कुमार जंजुआ। যাই না যাই না যাই না এর বাইরে নিয়ে চলি হ্যাঁ এটা জেগে না না বাইরে নিয়ে এটা জেগে নেই ওরা এর বোর্ডটা দেখে দিই আমি দেই না তো এদের গরম নাই এদিকে না না আমি দেই না তো তোর বাড়ি কেন তুই জানিস না গোটা বাড়ি কো মোর তো ই করে আর তুই জানিস না বাড়ি বাড়ি আমরা বাড়ি যাই স্যার আজকে এখানে কি ঘটনাটা হয়েছে এবং পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে চাইছিলাম। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা বিশেষ সূত্র খবর আছে যে এখানে কুমারঘাট পুরান কালীবাড়ি স্থিত রাজেশ দাসের বাড়িতে কন্ট্রাব্যান্ড আইটেমস থাকতে পারে বলে সেরকম একটা খবর আছে। তখন আমরা অফিসার পাঠাই, অফিসার পাই এসে এটা সত্যতা যাচাই করার জন্য অফিসার পাঠাই থানা। তো তখন সে এসে দেখে যে এর বাড়িতে কিছু থাকতে পারে, তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের সাব ডিভিশন পুলিশ অফিসার আমি এখানে আসি। আসার পরে তার ঘর সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, তাদের ঘর সার্চ করে আমরা একটা গাঁজার প্যাকেট পাই, যেখানে ওজন করে দেখা যায় 1 কেজি 570 গ্রাম আছে। আচ্ছা, এটা বাজার মূল্য কেমন হবে স্যার? বাজার মূল্য মানে 10,000 টাকার মতো হবে। 10,000 টাকার মতো হবে। যাকে আপনারা আটক করেছেন ওনাকে কি আগেও আপনারা আটক করেছিলেন না প্রথমবার আটক করা হয়েছে? আমার টেনিউরে প্রথম, কিন্তু এখানের এলাকাবাসী যেটা বক্তব্য এইসব কাজে বা এর দোকান আছে সামনে রাস্তার সাথে, দোকানে প্রায় সময় অন্য লোকের আড্ডা বসে, এই জন্য এরা ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু শুধরাই নেই। তো এটাই আমরা বিশেষ মাত্র খবর আছে, তো এর বাড়িতে এসে আমরা আজকে রেড করছি। আচ্ছা, আপনারা কোনো কিছু কি সিজ করেছেন? হ্যাঁ, আমরা যেটা পেয়েছি এখানে 1570 গ্রাম ড্রাই গাঁজা। আচ্ছা, আর ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আছে ওটাকে সিজ করা হয়েছে? না, এটা তো আমরা কারিতাম না, যেহেতু দোকানে কোনো কিছু পাওয়া যায়নি। এটা এখানে এখন কি প্রসিডিউরটা হচ্ছে? এখন আমরা যা প্রসিডিউর NDPS একটা যা প্রসিডিউর আছে এটা মেনটেন করে আমরা থানায় নিয়ে যাবো, কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করবো। নামটা একটু রাজেশ দাস। বয়স? রাজেশ দাস। বয়স অনুমানিক? বয়স অনুমানিক 40। ঠিক আছে। কোন জায়গা? এই জায়গাটার নাম? এটা কুমারঘাট পুরান কালীবাড়ি। কুমারঘাট পুরান কালীবাড়ি। ঠিক আছে স্যার, আপনার পরিচয়টা? আমি ইন্সপেক্টর সঞ্জয় দাস, ভারপ্রাপ্ত কার্যকর কুমারঘাট থানা। আজকে আপনাদের অভিযানে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের থানার অফিসার, আমি এবং আমরা SDO